প্রতি রাতে একজন লোক সিমেন্ট দিয়ে একটি লোহার ড্রাম সিল করে সমুদ্রে ফেলে দিত, কিন্তু একদিন সিমেন্ট ঢালার সময় সে হঠাৎ দেখতে পেল ব্যাগের ভেতর কিছু নড়ছে। কৌতূহলী হয়ে সে ব্যাগটি খুলে দেখল, আর যা দেখল তাতে সে হতবাক হয়ে গেল। ব্যাগের ভেতরে একটি ছোট মেয়ে ছিল। মেয়েটির সাহায্যের আর্তনাদ শুনে লোকটি তার বন্দুক বের করল। সে জানত যে আদেশ অমান্য করার অর্থ হল নিশ্চিত মৃত্যু। এর 10 বছর পর শহরের এক প্রান্তে একটি পরিত্যক্ত গোসলখানায় 4 জন যুবক বাস করত। তাদের বাইরে যাওয়ার অনুমতি ছিল না, আর বাইরে থেকে কেউ যাতে ভিতরে প্রবেশ করতে না পারে সেদিকে তাদের সতর্ক থাকতে হতো। তাদের কথা থেকে এটা স্পষ্ট যে তারা সবাই তাদের বাবা মা আবর্জনার মতো ফেলে দিয়েছে। একই সময়ে একজন মহিলা জানতে পারল যে তার ছেলে গণিত ক্লাসে ভর্তির জন্য যথেষ্ট ব্রেনি নয়। এটা জানার পর তার মুখটা কালো হয়ে গেল। তিনি কাস্টমার কেয়ারে ফোন করে জানান যে তারা তাকে একটি ত্রুটিপূর্ণ পণ্য দিয়েছে, আর তিনি অবিলম্বে তার ছেলেকে ফেরত দিতে চান। তার ছেলেকে নিয়ে বেড়াতে যাওয়ার সুযোগে তিনি বাইরে পানি কেনার ভান করলেন, যা আসলে তার ভাতিজা টাইচির জন্য একটি সুযোগ তৈরি করে। এরপর তিনি তার স্বামীকে, যার কোনো সন্তান নেই, ফোন করে তাকেও দুঃখ পাওয়ার ভান করতে বলে। অন্যদিকে শিজু যখন দেখতে পেল যে তার মা এখনো ফিরে আসেনি, তখন সে তাকে খুঁজতে শুরু করলো। এই সময় টাইচি তার সামনে এসে দাবি করল যে তার মা আহত হয়ে হাসপাতালে গেছেন, আর তাকে শিজুকে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। সঠিক সময়ে তার মা কর্মীদের সামনে এসে কাঁদতে কাঁদতে বললেন যে তার ছেলে নিখোঁজ হয়েছে। তার স্বামীও তখন খেলার মাঠে এসে হাজির হলো। তাদের দুজনের এমন শোকাহত অভিব্যক্তি দেখে কেউ বুঝতে পারবে না যে এটি কেবল একটি অভিনয়। আসলে টাইচি ছেলেটিকে নেওয়ার পর তাকে সবকিছু বলেছিল, এমনকি তার মায়ের ফোন কলের একটি রেকর্ডিংও বাজিয়েছিল। কিন্তু শিজু তখনও আশাবাদী ছিল যে সে যদি যথেষ্ট চেষ্টা করে তাহলে তার মা তাকে ক্ষমা করে দেবে। তাই সে টাইচির নির্দেশ অনুযায়ী ইয়াহিজুন আর অন্যদের কাছে না গিয়ে একটি পাবলিক ফোন বুথ থেকে তার মাকে ফোন করলো। সে জানত না যে এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত টাইচিকে মৃত্যুর মুখে ঠেলে দেবে। শিজুর কণ্ঠস্বর শুনে তার মা ভয়ে প্রায় জ্ঞান হারিয়ে ফেলে। শীঘ্রই এই খবরটি মেয়ের জিয়ংয়ের কাছে পৌঁছে গেল। হতাশ শিজু এরপর গোসলখানার দরজায় যাওয়ার সিদ্ধান্ত নিল। এক মুহূর্ত আগেও তারা শিজুর জন্য খুশি হচ্ছিল, পরের মুহূর্তেই তারা পুলিশের কণ্ঠস্বর শুনতে পেল। ইয়াহিজুন দ্রুত শিজুকে জিজ্ঞেস করল যে আসার সময় সে কি কাউকে ফোন করেছে বা কেউ তাকে দেখেছে কিনা। শিজু যখন স্বীকার করল যে সে তার মাকে ফোন করেছিল, তখন ইয়াহিজুন বুঝতে পারল যে টাইচি বিপদে আছে, আর সে মোটর বাইকে করে ফেরত দেওয়ার জায়গাটির দিকে গেল। সেই সময়ে মেয়ের জিয়ং তার লোকদের নিয়ে ফেরত দেওয়ার জায়গাতে পৌঁছে যায়। তিনি কোনো কথা না বলে একজনকে গুলি করে মেরে ফেলে, আর টাইচিকে লোহার ড্রামটি খুলতে বলে। টাইচি দ্রুত তার বন্দুকটি ছিনিয়ে নিল, কিন্তু মেয়ের জিয়ং কেবল তার লক্ষ্য সম্পর্কে চিন্তা করছিল। টাইচি তাদের সাথে লড়াই করতে বাধ্য হলো, কিন্তু যেহেতু তারা সংখ্যায় বেশি ছিল তাই টাইচিকে যুদ্ধ করতে করতে সরে যেতে হলো। একটি গুলি লাগার পরেও সে সফলভাবে পালিয়ে গেল, কিন্তু মেয়ের জিয়ং আর তার লোকেরা তার পিছু ছাড়ল না। তারা যখন একটি ফ্লাইওভারে পৌঁছালো, তখন মেয়ের জিয়ং আমেরিকান স্টাইলে ব্রেক করে টাইচির গাড়িটি ধাক্কা দিয়ে ফেলে দিল। ইয়াহিজুন যখন সেখানে পৌঁছালো, তখন সে কেবল গাড়িটি বিস্ফোরিত হওয়ার ফলে সৃষ্ট আগুনের সাগর দেখতে পেল। একজন নিষ্ঠুর পালক পিতা সম্মোহন ব্যবহার করে তার পালক কন্যার মনকে বিভ্রান্ত করে দিয়েছিল। এতে সন্তুষ্ট না হয়ে সে মেয়েটিকে তাকে ওপ্পা বলে ডাকতে প্ররোচিত করল, আর ধীরে ধীরে তার হাত তার স্কার্টের নিচে ঢুকিয়ে দিল। 2.5 মিনিট পরে সেই পালক পিতা তার পালক কন্যাকে ফেরত দিয়ে দিল। সৌভাগ্যবশত সে টাইচিকে পেয়েছিল, যার মন পরিবর্তিত হয়েছিল, আর সে বেঁচে গিয়েছিল। তবে পঞ্চম সন্তানকে বাঁচানোর পর টাইচি তার পেছনের সংস্থা দ্বারা আক্রান্ত হয়। ইউনা টাইচির মৃত্যুর জন্য শিজুকে দায়ী করল। সে বলল যে শিজু যদি তার মাকে ফোন না করত তাহলে টাইচি মারা যেত না। ইয়াহিজুন সঙ্গে সঙ্গে ইউনার সামনে এসে তাকে একটি চড় মেরে বাস্তবতায় ফিরিয়ে আনলো। এই সময় হঠাৎ অ্যালার্ম বেজে উঠল। তারা বুঝতে পারল যে হত্যাকারীরা তাদের খুঁজে বের করেছে। শব্দ এড়াতে সংইউ দ্রুত শিজুর মুখ ঢেকে দিল। হত্যাকারীরা চলে যাওয়ার পর ইয়াহিজুন মনে করল যে সেখানে থাকা নিরাপদ নয়, তাই সে তাদের জিনিসপত্র গুছিয়ে দ্রুত চলে যেতে বলল। টাইচি যাওয়ার আগে ইয়াহিজুনকে বলেছিল যে সে তাদের জন্য একটি নৌকার ব্যবস্থা করেছে, আর তার কাজ শেষ করার পর সে তাদের সাথে যোগ দেবে। একটি লকারে সে টাইচি দ্বারা তৈরি করা নথি দেখতে পেল, যেখানে তাদের সবার পটভূমি সম্পর্কে তথ্য ছিল। টাইচি একটি চিঠিও রেখে গিয়েছিল। চিঠিতে বলা হয়েছিল যে সে প্রায়শ্চিত্ত করার জন্য তাদের বাঁচিয়েছে, কারণ সে প্রচুর অর্থের জন্য অনেক শিশুকে হত্যা করেছিল। সেই পাপ থেকে নিজেকে মুক্ত করার জন্য সে তাকে আর অন্য শিশুদের বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছিল। সে ইয়াহিজুনকে তার জন্য দুঃখ না করতেও সতর্ক করে। এরপর সে অপরাধের সম্পর্কযুক্ত একটি মানচিত্র আর একটি বন্দুক নিয়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত হলো, কিন্তু সে দেখতে পেল যে একটি রেকর্ডিং ডিভাইস বাক্সের মধ্যে লুকানো আছে। এতে অনেকগুলি ইথানেশিয়াম
মালয়েশিয়া রেকর্ডিং ছিল, যার কারণ ছিল পণ্যের গুণমান নিয়ে অসন্তোষ। অন্যদিকে পুলিশ যখন বিস্ফোরণের জায়গাটি তদন্ত করছিল, তখন তারা টাইচির মৃতদেহ খুঁজে পায়নি, কেবল একটি পোড়া মোবাইল ফোন পায়। দূর থেকে মেয়ের জিয়ং সবকিছু দেখছিল। সেদিন রাতে ইয়াহিজুন যখন তার ছোট ভাই বোনদের নিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন হঠাৎ একটি বোমা জানালার মধ্য দিয়ে বিস্ফোরিত হলো। সংইউ এটা দেখে দ্রুত গ্যাসের চুলায় একটি গ্যাস সিলিন্ডার রাখল আর সবাইকে নিয়ে জরুরি রাস্তা দিয়ে পালিয়ে গেল। যখন হত্যাকারীরা বাড়িতে প্রবেশ করল, তখন গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হলো, যা তাদের পালিয়ে যাওয়ার জন্য সময় দেয়। কিন্তু তারা পালাতে গিয়ে একটি বোমার আঘাতে আহত হলো। শিজু আহত হলো আর তার আর্তনাদ হত্যাকারীদের দৃষ্টি আকর্ষণ করল। তারা সাময়িকভাবে ছাদের উপর লুকিয়ে থাকলো। হত্যাকারীদের মনোযোগ অন্যদিকে থাকায় তারা নির্ধারিত ডোকের দিকে যেতে শুরু করলো। কিন্তু প্রথম বিস্ফোরণের কারণে তাদের মোবাইল ফোন বাড়িতে পড়ে গিয়েছিল, যার ফলে মেয়ের জিয়ং তাদের উদ্দেশ্য সম্পর্কে জানতে পারল। এই সময়ে ইয়াহিজুন আর অন্যরা ডোকে পৌঁছে গিয়েছিল। টাইচির ভালো বন্ধু তাদের ভেতরে নিয়ে গেল আর তাদের খাবার সরবরাহ করল। তিনি ইয়াহিজুনকে কিছু টাকাও দিয়েছিল তার সাহায্যে কয়েকজন লোক নাবিকদের সাথে দেখা করে। কিন্তু যখন তারা ইয়াহিজুনকে কন্টেইনারে প্রবেশ করতে বলল, তখন সে কিছু ভুল আছে বলে বুঝতে পারল। তাই তারা সঙ্গে সঙ্গে প্রতিরোধ শুরু করল। সৌভাগ্যবশত তাদের কাছে থাকা প্রতিরোধী ডিভাইসটি কাজে আসে, যা তাদের পালাতে সাহায্য করে। কিন্তু পরের মুহূর্তেই মেয়ের জিয়ং তার লোকদের নিয়ে সেখানে চলে এলো। ইয়াহিজুন তাদের সবাইকে আলাদা আলাদাভাবে দৌড়াতে বলল। কন্টেইনারের সুবিধা নিয়ে সংস্থার সদস্যরা এক মুহূর্তের জন্য তাদের কিছু করতে পারল না। কিন্তু ইয়াহিজুন মেয়ের জিয়ংজের মুখোমুখি হলো। একটি অনিবার্য লড়াই শুরু হলো। সৌভাগ্যবশত ইয়াহিজুন কখনো তার দক্ষতা কমায়নি। সে তার বন্দুক ছিনিয়ে নিয়ে সফলভাবে মেয়ের জিয়ংকে থামাতে পারল। কিন্তু সে তাকে হত্যা করার সুযোগ নেয়নি। এই কারণেই মেয়ের জিয়ং তাদের পালিয়ে যেতে দেখেও তাদের পিছু নিল না। একটি বাড়িতে ইয়াহিজুন তাদের পালক বাবা মায়ের রেকর্ডিং বাজাল। আর তখন তারা বুঝতে পারল যে তাদের পালক বাবা মায়ের আর্থিক সমস্যা ছিল না, বরং তারা তাদের 7 দিনের বিনা কারণে ফেরত দেওয়ার পণ্য হিসাবে ব্যবহার করেছিল। তাই সে সত্য খুঁজে বের করার আর কেন তাদের লুকিয়ে থাকতে হয় তা জানার সিদ্ধান্ত নিল। টাইচির বেয়ে থাকা সম্পর্কের নেটওয়ার্ক থেকে তারা একটি কার্ড খুঁজে পেল আর জানতে পারল যে এই সংস্থাটি সদস্যপদ প্রথা ব্যবহার করে। এই সময়ে ইউনা, যে এতদিন চুপ ছিল, হঠাৎ বলল যে তার পালক বাবার কাছে সম্ভবত এমন একটি কার্ড আছে। সেদিন রাতে ইয়াহিজুন একজন ড্রাইভারের ছদ্মবেশে কুইন সেউংহানের গাড়িতে উঠল। পথে সে ক্রমাগত ইয়াহিজুনকে মৌখিকভাবে হয়রানি করতে লাগলো আর এমনকি তার উরুতেও ধরেছিল। অবশেষে গন্তব্যে পৌঁছানোর পর কুইন সেউংহান ইয়াহিজুনের বয়স সম্পর্কে জিজ্ঞাসা করতে থাকল আর জানাল যে সে একা থাকে। ইয়াহিজুন সুযোগ নিয়ে বলল যে তার একটি ছোট বোন আছে আর টাকা দিলে সে তাকে নিয়ে আসতে পারে। কুইন সেউংহান এটা শুনে উত্তেজিত হয়ে গেল। আসলে ইয়াহিজুনের কথিত বোনটি ছিল জিসোকের ছদ্মবেশ। যখন জিসোক ভেতরে গেল, তখন কুইন সেউংহান তাকে ছুঁতে চাইল। সে যখন তার স্কার্ফ খুলল, তখন সে হতবাক হয়ে গেল। তার সামনে ছিল একটি উজ্জ্বল লাল স্টিকার। একই সময়ে অন্যরাও সুযোগ নিয়ে ভেতরে ঢুকল। যখন তারা সবাই একত্রিত হলো, তখন কুইন সেউংহানকে ঝুলিয়ে রাখা হয় আর তার নিচে ধারালো ছুরিগুলো লাগানো ছিল। কিন্তু ইয়াহিজুন যত প্রশ্নই করুক না কেন, সে কিছুই জানত না বলে বলল। ইউনা, যে তার আবেগ নিয়ন্ত্রণ করতে পারছিল না, বন্দুক হাতে নিয়ে তার পালক মায়ের অবস্থান সম্পর্কে জানতে চাইল, কারণ তার পালক মায়ের একটি মেসেজ তাকে বাইরে ডেকেছিল, যার কারণে তাকে একটি সন্ত্রাসী সংস্থা ধরে নিয়ে যায়। এই সময়ে কুইন সেউংহান ইউনাকে সম্মোহন করার চেষ্টা করল, কিন্তু ইউনা তার মুখের উপর একটি চড় মারল। সে একই ফাঁদে দ্বিতীয়বার পা দেবে না। ইউনা সরাসরি তার মিথ্যা ধরে ফেলল। ইয়াহিজুনও এটা দেখে একটি ছবি আর একটি রেকর্ডিং নিয়ে তাকে হুমকি দিল আর সংইউকে ইশারা করল। সংইউ সঙ্গে সঙ্গে একটি দড়ি কাটল, যা কুইন সেউংহানকে সম্পূর্ণ ভেঙে দিল। সে আতঙ্কিত হয়ে বলল যে তার স্ত্রীকে সে মানসিক হাসপাতালে পাঠিয়েছে, কারণ ইউনা নিখোঁজ হওয়ার পর তার স্ত্রী তাকে খুঁজে খুঁজে পাগল হয়ে গিয়েছিল। আর ইউনাকে বাইরে যেতে বলার মেসেজটি আসলে তার পালক বাবা পাঠিয়েছিল। পরে যখন তার স্ত্রী মোবাইল ফোনটি নিতে ফিরে আসে, তখন সে সেই মেসেজটি মুছে দিয়েছিল। এর অর্থ হলো ইউনা এতদিন তার পালক মাকে ঘৃণা করলেও তিনি তাকে সত্যিকার অর্থেই ভালোবাসত। সত্য জানার পর ইউনা তার আবেগ নিয়ন্ত্রণ করতে পারল না আর সরাসরি তার পালক বাবার দিকে বন্দুক তাক করল। এদিকে নবজাতক শিশুরা তাদের বাবা মায়ের মুখ দেখার আগেই নিলামে তোলা হয়। শিশুটির জিন যত ভালো হয়, তার প্রাথমিক মূল্য তত বেশি হয়। সেরা শিশুটির মূল্য কয়েক বিলিয়ন পর্যন্ত হতে পারে। আরও ভয়ঙ্কর বিষয় হলো এই উচ্চমানের জিনগুলো অবৈধভাবে সংগ্রহ করা হয় আর তারপর উচ্চ মূল্যের বিনিময়ে গর্ভ ভাড়া নিয়ে স্বাভাবিকভাবে জন্ম দেওয়া হয়। যদি কোনো জিনের ত্রুটি পাওয়া যায়, তাহলে তারা নিখুঁত শিশু তৈরির জন্য যে গর্ভাবস্থাতেই তা সরিয়ে
ফিরিয়ে দেয়। সংস্থাটি 18 বছর বয়স পর্যন্ত বিনা কারণে সন্তান ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতিও দেয়। ইউনার জেদের কারণে বন্দুকের শব্দ মেয়ের জিয়ংয়ের দৃষ্টি আকর্ষণ করল, তাই তিনি তার দল নিয়ে হানফুয়ের বাড়ির দিকে দ্রুত গেল। একই সময়ে জিসোক তাদের গতিবিধি নজরদারি করছিল আর তাদের চলে যাওয়ার জন্য সতর্ক করল, কিন্তু হানফু এখনও সদস্যপদ কার্ডটি কিভাবে ব্যবহার করতে হয় তা বলতে রাজি ছিল না। তারা বাধ্য হয়ে প্রথমে চলে গেল, কিন্তু জিসোক পালানোর সময় একটি গ্যারেজে কালো পোশাক পরা লোক দ্বারা আটকে পড়ল। সৌভাগ্যবশত ইয়াহিজুন আর অন্যরা সময় মতো এসে জিসোককে বাঁচালো, কিন্তু এবার মেয়ের জিয়ং প্রস্তুত হয়ে এসেছিল আর তারা যেখানেই পালাক না কেন কালো পোশাক পরা লোকদের মুখোমুখি হতে হচ্ছিল। হতাশ হয়ে তারা আলাদা আলাদাভাবে পালানোর সিদ্ধান্ত নিল। ইয়াহিজুন আর চেনু লড়াই করতে করতে পিছু হচ্ছিল, আর ইউনা ও জিসোক দুর্ভাগ্যবশত কালো পোশাক পরা লোকদের দ্বারা ঘিরে পড়ল। সৌভাগ্যবশত চেনু সময় মতো এসে তাদের বাঁচালো। ইয়াহিজুন মেয়ের জিয়ংয়ের মনোযোগ সরিয়ে নেওয়ার জন্য একটি দেয়ালের পাশে আটকে পড়ল আর নড়তে পারল না। এই গুরুতর মুহূর্তে একটি পুলিশের গাড়ি ইয়াহিজুনের সামনে এলো। সে সরাসরি গাড়িটি নিয়ে পুলিশের গাড়ির দিকে ছুটে গেল, সফলভাবে পুলিশের মনোযোগ আকর্ষণ করল। অবশেষে পুলিশের উপস্থিতিতে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে গেল। এখন তাদের পালানোর সব উপায় শেষ হয়ে যাওয়ায় ইয়াহিজুন সবাইকে নিয়ে তাদের পুরানো জায়গায় ফিরে যেতে বাধ্য হল। পরের দিন সকালে পুলিশ যখন তাদের পুরানো বাড়িটি তল্লাশি করছিল, তখন তারা ইয়াহিজুন আর তাদের একটি দলীয় ছবি খুঁজে পেল। সে তার সহকর্মীর পাঠানো ছবিগুলো দেখল আর দেখতে পেল যে গাড়ি দুর্ঘটনার মোবাইলের মালিক আর দলীয় ছবির লোকটি একই ব্যক্তি। একই সময়ে হানফুয়ের মোবাইল ফোনে তার স্ত্রীর একটি ফোন এলো। তিনি তার স্বামীকে মেয়েকে ভালোভাবে যত্ন নিতে বললেন আর তারপর ফোন কেটে দিলে তিনি জানতেন না যে এটি মেয়ের জিয়ংয়ের একটি ষড়যন্ত্র ছিল যা তাদের প্রলুব্ধ করার জন্য করা হয়েছিল। যেমনটা তিনি আশা করেছিল, ইয়াহিজুন সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করার সিদ্ধান্ত নিল, যদিও সে জানত যে এটি একটি ফাঁদ, কারণ এটি ছিল কার্ডটির কার্যকারিতা সম্পর্কে জানার শেষ উপায়, যেহেতু হানফুকে গত রাতেই মেয়ের জিয়ং হত্যা করেছিল। অন্যদিকে একজন মহিলা পরিচালকের কাছে গেল। তিনি একজন নিখুঁত শিশু খুঁজে পেতে তার সাহায্য চাইল, কিন্তু তিনি পরিচালককে সম্পূর্ণ বিশ্বাস করল না, তাই তিনি তাকে গ্যারান্টি হিসাবে কিছু দিতে বলল। সেই রাতে তিনি তার মেয়ের কাছে গেল আর বলল যে তিনি তার কাছে একটি সাহায্য চান। এই সাহায্যটি অবশ্যই তার জন্য গর্ভধারণ করা। ইয়াহিজুন আর অন্যরা হাসপাতালের বাইরে পৌঁছে জিসোক একটি ট্র্যাকিং ডিভাইস চেনুর কাছে দিল, যাতে সে সুযোগ পেলে এটি সংস্থার সদস্যদের গাড়িতে লাগিয়ে দিতে পারে। এরপর তারা আবার আলাদা আলাদাভাবে কাজ শুরু করল। ইয়াহিজুন আর চেনু সামনের ডেস্কের কর্মচারী ঘুমিয়ে থাকার সুযোগ নিয়ে চুপিসারে প্রবেশ করল, কিন্তু একজন রোগীর চিৎকারে একজন নার্স জেগে উঠল। দুজনকেই সামনের ডেস্কের সাথে লেগে থাকতে হলো। নার্স চলে যাওয়ার পর তারা দ্রুত প্রতিটি রুম অনুসন্ধান করা শুরু করল, কিন্তু তারা কোনো ঘরেই ইউনার মাকে খুঁজে পেল না। ফিরে আসার সময় তারা অসাবধানতাবশত একজন নার্সের সাথে ধাক্কা খেল। সৌভাগ্যবশত ইয়াহিজুন শেষ পর্যন্ত নার্সকে অজ্ঞান করে দিল, কিন্তু এই শব্দ খারাপ লোকদের দৃষ্টি আকর্ষণ করল। তারা যেন ব্যাঙের ছাতার মতো বেরিয়ে এলো। আবারও এক অনিবার্য যুদ্ধ শুরু হলো। ইউনা আর জিসোক সফলভাবে তাদের লক্ষ্য খুঁজে পায়। তারা শত্রুকে অজ্ঞান করার পর ইউনা তার মাকে জিজ্ঞেস করল যে সে কি তাকে কিনে এনেছিল, কিন্তু তার মা কোনো তথ্য প্রকাশ করতে ভয় পেল আর ইউনাকে আর কিছু না জানার জন্য অনুরোধ করে কাঁদতে লাগলো। এরপর তারা তার মাকে নিয়ে পালাতে লাগলো, কিন্তু তারা ফাঁদে পড়ে যায়। জিসোক একটি ইলেকট্রিক স্টিক দিয়ে একজনকে সফলভাবে অজ্ঞান করে আর ইউনাও একই সময়ে আরেকজনকে ভূপাতিত করে। যখন তারা দেখল শত্রুর সংখ্যা বাড়ছে, তখন তার মা তাদের প্রথমে পালিয়ে যেতে বলেন আর তিনি নিজে তাদের তাড়া করা লোকদের আটকে রাখল। অন্যদিকে ইয়াহিজুন আবার মেয়ের জিয়ংয়ের সাথে দেখা করে, কিন্তু সে যতই চেষ্টা করুক না কেন সে মেয়ের জিয়ংয়ের সাথে পেরে উঠছিল না। যখন সে প্রায় মারা যাচ্ছিল, তখন জিসোক হঠাৎ আক্রমণ করে ইয়াহিজুনকে এই বিপদ থেকে বাঁচায়। তাদের লুকানোর জায়গায় ফিরে আসার পর তারা কারটি কিভাবে ব্যবহার করতে হয় তা জানতে না পারলেও তাদের লাগানো জিপিএস কাজ করেছিল। রাতদিন নজরদারি করার পর তারা অবশেষে কারটি ব্যবহার করার পদ্ধতি খুঁজে বের করল। এটি একটি নিলামের প্রবেশপত্র ছিল। এরপর ইয়াহিজুন আর চেনু স্বামী স্ত্রী সেজে কারটি নিয়ে নিলামে প্রবেশ করে সেখানে যা দেখল তাতে তারা হতবাক হয়ে গেল। মুখোশ পরা ধনীরা শিশুদের পণ্য হিসাবে কিনে নিচ্ছিল। প্রতিবার একটি অর্থ প্রবেশ করানো হলে একটি শিশুকে নিলামে বিক্রি করা সফল হতো। এই সব কিছু দেখার পর তারা অবশেষে জানতে পারল যে তারা কোথা থেকে এসেছে আর কেন তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। এই সব কিছু ইয়াহিজুনের কাছে জঘন্য মনে হলো। তবে তারা যখন চলে যাচ্ছিল তখন তারা হঠাৎ করে পরিচালকের পাশ দিয়ে গেল। ইয়াহিজুন এই মহিলাকে দেখে একটি পরিচিত অনুভূতি অনুভব করল। যদি আপনি প্রথমবার এই ড্রামাটি দেখে থাকেন তাহলে আপনাকে অভিনন্দন, কারণ আপনি এখন
কোরিয়ার ধনী শ্রেণীর সবচেয়ে অন্ধকার দিকটি দেখতে চলেছে। ইয়াহিজুন অপরাধের প্রমাণ সংগ্রহ করার জন্য নিজেকে বিপদে ফেলতে রাজি ছিল। তাকে সংস্থার সদস্যদের দ্বারা একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলো। তার সাথে আরও অনেক তরুণী ছিল। হাসপাতাল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার অজুহাতে তাদের ঠকিয়ে ভেতরে নিয়ে আসে। এরপর নার্সরা তাদের ইনজেকশন দিল। সবাই অজ্ঞান হওয়ার পর সংস্থার সদস্যরা তাদের একটি রুমে নিয়ে যায় আর ডাক্তাররা তাদের শরীর থেকে ডিম্বাণু সংগ্রহের জন্য সার্জারি শুরু করে। নিলাম থেকে বেরিয়ে আসার পর ইয়াহিজুন আর তার দল সংস্থার কাঠামো বোঝার চেষ্টা করতে লাগে। তারা জানতে পারে যে তাদের বাঁচানো টাইচি কেবল একজন অধস্তন কর্মচারী ছিল, যে তার বসের দেওয়া কাজ করত আর পরিত্যক্ত শিশুদের দেখাশোনা করত। তাদের উপরেও একজন ছিল, যে ছিল এই সব কিছুর পেছনের মূল পরিকল্পনাকারী, আর সে ছিল ধনীদের জন্য দত্তক পরিষেবা প্রদানকারী। এই তথাকথিত পরিষেবাটি কেবল তাদের কাছ থেকে শিশু খুঁজে বের করা নয়, বরং শুক্রাণু আর ডিম্বাণুর সমন্বয়ের মাধ্যমে কৃত্রিমভাবে শিশু তৈরি করা। এই সব কিছুর পেছনের সম্পর্কগুলো খুঁজে বের করার জন্য তারা ডিম্বাণুদাতা মহিলাদের কাছ থেকে পুরো ঘটনাটি তদন্ত করার সিদ্ধান্ত নিল। সামাজিক মাধ্যমের মাধ্যমে তারা সানমি নামের একজন মহিলাকে খুঁজে বের করল। তারা জানতে পারল যে সে প্রায় বিভিন্ন বারে যেত। ইয়াহিজুন ছদ্মবেশ ধারণ করে গোপনে সানমিকে অনুসরণ করল আর দেখল যে সে একটি সদস্যপদ কার্ড ব্যবহার করে একটি গাড়িতে উঠে কোনো সতর্কতা না দেওয়ার জন্য। ইয়াহিজুন পরের দিন আবার বারে যায়। সানমি চলে যাওয়ার সময় সে তার সদস্যপদ কার্ডটি নিয়ে যায়। 2.5 ঘন্টা পরে সে একটি হাসপাতালের সামনে নেমে যায়। তার সাথে আরও অনেক তরুণী ছিল যাদেরকে বিভিন্ন রুমে পাঠানো হয়। রোগীর পোশাক পরার পর একজন নার্স তাদের ইনজেকশন দেওয়া শুরু করল, কিন্তু ইয়াহিজুন সেই সুযোগে নার্সকে অজ্ঞান করে তার পোশাক পরে চারপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে লাগলো। জিসোক আর তার দল চশমার মাধ্যমে সবকিছু সরাসরি দেখতে পাচ্ছিল আর দেখতে পেল যে অজ্ঞান মহিলারা ডিম্বাণু সংগ্রহের রুমে নিয়ে যাওয়া হচ্ছে। একই সময়ে কিম গ্রুপের মেয়ে ইয়াহিজুনও মেয়ের জিয়ংয়ের সাথে হাসপাতালে আসে রাষ্ট্রপতির স্ত্রীর জন্য বিকল্প গর্ভধারণের শেষ পরীক্ষা করার জন্য। সে তার নিজের মেয়েকে এর জন্য উৎসর্গ করতে চেয়েছিল, যাতে সে এই সুযোগে রাষ্ট্রপতির শুক্রাণু আর তার নিজের ডিম্বাণু একসাথে করে একটি নিখুঁত শিশু তৈরি করতে পারে আর একই সাথে রাষ্ট্রপতিকে নিজের দিকে টানতে পারে। অন্যদিকে একজন নার্স যখন কর্মীদের তালিকা তৈরি করে, তখন সে হঠাৎ দেখল যে একটি নমুনা কম আছে। যখন সে রুমে আসলো তখন দেখল যে দায়িত্বে থাকা নার্স অজ্ঞান হয়ে পড়ে আছে। সে সঙ্গে সঙ্গে এই খবরটি জানায় আর সংস্থার সদস্যরা এই খবর পেয়ে সঙ্গে সঙ্গে অ্যালার্ম বাজিয়ে দেয়। ইয়াহিজুন ততক্ষণে কম্পিউটার রুমে চলে আসে। জিসোকের নির্দেশ নেয়। সে প্রধান ডিভাইসে একটি ইউএসবি ড্রাইভ ঢোকায়। 2.5 মিনিট পর জিসোক অভ্যন্তরীণ তথ্য পেয়ে গেল। শুধু ক্রেতাদের তথ্যই নয়, তাদের ডিএনএ ডেটাও পড়তে পারল। সহজভাবে বলতে গেলে এটি ডিএনএ বিশ্লেষণ করে গ্রাহকের পছন্দ অনুযায়ী শিশু তৈরি করে। তারা এই কথা শুনে হতবাক হয়ে যায়। এই সময়ে সংস্থার সদস্যরা গাড়ির নিচে লুকানো ট্র্যাকিং ডিভাইসটি খুঁজে যায়। মেয়ের জিয়ং সঙ্গে সঙ্গে পুরো ভবনটি বন্ধ করার আদেশ দেন। পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠছে দেখে ইয়াহিজুন জিসোকের নির্দেশ অনুযায়ী ভবন থেকে পালানোর সুযোগ খুঁজতে লাগলো, কিন্তু একজন মহিলার আবির্ভাব তাদের কথোপকথনটি বাধাগ্রস্ত করে। তিনি ইয়াহিজুনকে ভুল করে নার্স ভেবে বসল আর তাকে ভেতরে গিয়ে গ্রাহককে পরীক্ষার প্রক্রিয়া ব্যাখ্যা করতে বলল। সে ভেতরে যাওয়ার পর একটি পরিচিত তেলচিত্র তার চোখে পড়ে। তার স্মৃতিতে তাদের বাড়িতেও একই রকম একটি তেলচিত্র ছিল। যখন ইয়াহিজুন একটি ছোট ইয়াহিজুনকে দেখল, তখন তার মধ্যে একটি অদ্ভুত অনুভূতি জন্মালো। বাইরে নজরদারি করা শিশু সঙ্গে সঙ্গে ছোট ইয়াহিজুনকে চিনতে পারল আর ভেতর থেকে আসা শব্দ শুনতে পেল। ইয়াহিজুন দ্রুত দরজা খুলে বেরিয়ে গেল, কিন্তু চলে যাওয়ার আগে সে ছোট ইয়াহিজুনের দিকে একটি অর্থপূর্ণ দৃষ্টি দিল। বাইরে আরো বেশি সংখ্যক লোক তাদের তাড়া করে, আর দুর্ভাগ্যবশত একজন সদস্য তাকে দেখতে পেল, তাই তাকে ভবনের চারপাশে দৌড়াতে হলো। সে অসাবধানতাবশত নমুনা গুদামে ঢুকে পড়ল, যেখানে প্রচুর পরিমাণে জিন নমুনা রাখা ছিল। সে তাদের নিজেদের পরিত্যক্ত হওয়ার নথিয়ার যেসব শিশু তৈরি করা হচ্ছে সেগুলো খুঁজে পেল। যখন ইয়াহিজুন একটি বেরোনোর পথ খুঁজছিল, তখন বাইরের সদস্যরা একটি করাত ব্যবহার করে দরজা ভাঙার চেষ্টা করে। তারা নমুনা গুদামে প্রবেশ করার সময় ইয়াহিজুন পাইপের মধ্য দিয়ে পালিয়ে যায়। মেয়ের জিয়ং সঙ্গে সঙ্গে সব নার্সকে হলের মধ্যে জড়ো হতে বললেন আর তাদের মুখ থেকে মাস্ক সরাতে বলেন। ইয়াহিজুন বুঝতে পারল যে সে লুকোতে পারবে না, তাই সে দ্রুত পেছন দিকে দৌড়াতে লাগলো। সে দুর্ঘটনাক্রমে আবার নমুনা গুদামে ফিরে এল, কিন্তু তার পিছু ধাওয়া করা লোকরাও চলে আসে। অনেক কষ্টে সব শত্রুকে পরাজিত করার পর সে আবার তার পুরানো শত্রু মেয়ের জেঞ্জের মুখোমুখি হলো। একা লড়াই করা তার পক্ষে সম্ভব ছিল না, আর সে দেখল যে তার পালানোর কোনো উপায় নেই। সে তার কাছে থাকা শেষ অস্ত্রটি বের করে একটি ফ্রিজিং ইউনিটের গায়ে লাগিয়ে দিল।
শত্রুর মনোযোগ অন্যদিকে থাকার সুযোগে সে বন্দুকটি ছিনিয়ে নেয় আর মেয়ের জেয়ংজের চোখের সামনে বোমাটির বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের পর কিম সিহি ধীরে ধীরে ভেতরে আসে। ল্যাবরেটরি ধ্বংস করার জন্য ইয়াহিজুনকে ধরা হয় আর তার জীবন ঝুঁকির মধ্যে পড়ে যায়। এই সংকটময় মুহূর্তে সং ইউ আর তার দল সময় মতো সেখানে পৌঁছায়। তাদের সাথে ছিল ছোট ইয়াহিজুনও। তারা দুই পক্ষের মধ্যে বন্দি বিনিময়ের দাবি করে, অন্যথায় তারা মৃত্যু নিয়ে আসবে বলে হুমকি দেয়। পরিচালক কিম প্রথমে আপস করতে রাজি ছিল না, কিন্তু তিনি রাষ্ট্রপতির স্ত্রীর কাছ থেকে তার মেয়েকে দেখতে চাওয়ার খবর পান। সুবিধা অসুবিধা বিবেচনা করে তিনি শেষ পর্যন্ত তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। ইয়াহিজুনকে বাঁচানো গেলেও সে গুরুতরভাবে আহত হয় আর তারা তার চিকিৎসার জন্য কিছুই করতে পারছিল না। একমাত্র যিনি তাদের সাহায্য করতে পারত তিনি হলেন সেই চিকিৎসক পার্ক, যাকে আগে টাইচি ডেকেছিল। কিন্তু সমস্যা হলো, টাকা ছাড়া চিকিৎসক পার্ক কখনোই তাকে চিকিৎসা করবে না। একই সময়ে ছোট ইয়াহিজুনকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। তার মেয়েকে ঘুমিয়ে থাকতে দেখে পরিচালক কিম স্বস্তি পেলেন যে সে আহত হয়নি, অন্যথায় তাকে কৈফিয়ত দিতে হতো। এরপর তিনি মেয়ের জিয়ংকে আদেশ দিলেন যে সে গর্ভবতী হওয়ার পর তাকে আর বাইরে যেতে দেওয়া যাবে না। কিন্তু তারা জানত না যে তারা চলে যাওয়ার পরই সেই ঘুমন্ত মেয়েটি তার চোখ খুলে সে তার হাতের তালুতে থাকা রহস্যময় নম্বরের দিকে তাকিয়েছিল। কি পরিকল্পনা করছে তা বোঝা যাচ্ছিল না। অন্যদিকে গোয়েন্দা চি তার সূত্র ধরে সেই কাঁচা মাছের দোকানের মালিককে খুঁজে পেল, কিন্তু লোকটি ইচ্ছাকৃতভাবে তাকে এড়িয়ে যাচ্ছিল। সং ইউ আর তার দল চিকিৎসার খরচ জোগাড় করার জন্য সরাসরি জিসোকের পালক মায়ের টাকা চুরি করে যাজক যখন তার অনুসারীদের ব্রেইন ওয়াশ করছিল তখন তারা চুপিসারে গির্জায় ঢুকে অনুদানের বাক্স খালি করে দেয়। চলে যাওয়ার সময় তারা আগুনও ধরিয়ে দেয়। এই টাকার কারণেই ইয়াহিজুনের চিকিৎসা সফলভাবে হয়। জ্ঞান ফেরার পর ইয়াহিজুন সঙ্গে সঙ্গে অপরাধী চক্রের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত নেয়। তাদের প্রথম লক্ষ্য ছিল যাজক। পরের দিন তারা আবার গির্জায় প্রবেশ করে অনুদানের বাক্সে একটি ক্যামেরা লাগিয়ে দিল আর যাজকের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করার জন্য গাড়িতে লুকিয়ে থাকে। তারা যখন খুশি মনে টাকা গুনছিল তখন হঠাৎ করে জিসোকের কাছ থেকে একটি চিঠি পায়, যার পেছনে লেখা ছিল, আমি জানি আপনি এর নম্বরকে হত্যা করেছেন। অন্যদিকে পরিচালক কিম তার মেয়েকে নিয়ে রাষ্ট্রপতির বাড়িতে গেল। সেখানে রাষ্ট্রপতির স্ত্রী পরিচালক কিমকে দূরে পাঠিয়ে দিল আর আবার তার কৃত্রিম আচরণ দেখালো আর বলল, তুমি কি সত্যি রাজি? ছোট ইয়াহিজুন হাসি মুখে উত্তর দিল, আমার মায়ের আশাই আমার আশা। কিন্তু সে এই কথাটি রাষ্ট্রপতির স্ত্রীকে বলেনি, বরং দরজার বাইরে লুকিয়ে থাকা তার মাকে উদ্দেশ্য করে বলেছিল। অবশ্যই পরিচালক কিম সন্তুষ্টির একটি অভিব্যক্তি দেখালো, কিন্তু রাষ্ট্রপতির স্ত্রী জানত না যে পরিচালক কিম তার মেয়ের ডিম্বাণুর পরিবর্তে তার নিজের ডিম্বাণু দিয়েছিল আর দেখায় একটি নিখুঁত শিশু জন্ম দেওয়া। একই সময়ে যাজক একটি বিজ্ঞাপনের মাধ্যমে ওয়াং হুজা বোসাল নামের একটি মন্দিরে গেল, যেখানে একজন শামানকে দিয়ে তার উপর থেকে মন্দ আত্মা দূর করতে বলল। কিন্তু তারা জানত না যে এই শামানটি আসলে ইউনার ছদ্মবেশ। সে যাজককে একটি মন্ত্রপুত কাগজ দিল আর তাকে ক্রুশের পেছনে লাগাতে বলল, যা মন্দ আত্মাকে দমন করতে পারবে। পরের দিন ইউনা আবার শামান সেজে গির্জায় আসলো আর প্রকাশ্যে যাজকের আসল রূপ প্রকাশ করল। সব অনুসারী তখনই তাদের বিশ্বাস ভেঙে যেতে দেখল। এই সময়ে জিসোক হঠাৎ করে গির্জায় উপস্থিত হলো। সে হাসি মুখে হাল্লেলুয়াহ বলে চিৎকার করল আর অনুসারীরা আবার প্রতারিত হয়। কিন্তু এবার জিসোক তাকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করেনি। সে যাজককে ক্রুশের সাথে বেঁধে দেয়, যেমনটা যাজক তার সাথে করেছিল। যখন সে তাকে হত্যা করতে যাচ্ছিল তখন ইয়াহিজুন এগিয়ে এসে তাকে বাধা দিল। যাজকও হাঁটু গেড়ে বসে দয়া ভিক্ষা করল আর তার জীবনের বিনিময়ে সমস্ত সম্পদ দিতে চাইল। তার পরিবারের নিরাপত্তার জন্য জিসোককে তার ব্যক্তিগত প্রতিশোধ ভুলে যেতে হলো আর তার পালক বাবার সমস্ত সম্পত্তি নিয়ে যেতে হলো। প্রকাশ হয়ে যাওয়া যাজককে পরিচালক কিম নির্দয়ভাবে পরিত্যাগ করল। কোরিয়ান ড্রাজ মানবজাতির খারাপ দিকটি নতুন উচ্চতায় নিয়ে গেছে। বাইরে থেকে তিনি একজন স্নেহময় বাবা যিনি তার পরিবারের সাথে সুখে থাকে, কিন্তু গোপনে তিনি তার ছেলেকে বারবার নরকে টেনে নিয়ে যাচ্ছে শুধুমাত্র অনুমতি ছাড়া রান্নাঘরে যাওয়ার জন্য। তিনি রাগে ফেটে পড়ল আর তারপরও তার রাগ না কমলে তিনি সং ইউর কাপড় জোর করে খুলে তাকে বাথরুমে নিয়ে গিয়ে মারতে লাগলো। সং ইউ প্রতিরোধ করতে সাহস করল না আর কেবল করুণা ভিক্ষা করতে লাগলো, কিন্তু তার বাবার কোনো করুণা ছিল না। যখন সং ইউ ক্ষমা চাওয়ার সময় তোতলামি করছিল তখন তিনি তাকে কুকুরের মতো শব্দ করতে বাধ্য করল আর এমনকি তাকে কুকুরের খাওয়া উচ্ছিষ্ট খেতে বলল। আর এই সব কিছুর চূড়ান্ত উদ্দেশ্য ছিল ভোট সংগ্রহ করা। জনগণের সহানুভূতি পাওয়ার জন্য তিনি ফেরত দেওয়ার প্রক্রিয়াটি ব্যবহার করে সং ইউর মৃত্যুর মিথ্যা ভান তৈরি করে আর সফলভাবে একজন সংসদ সদস্য হয়ে ওঠে। সং ইউর ভাগ্য ভালো যে সে টাইচির সাথে দেখা করেছিল আর এই বিপদ থেকে রক্ষা পেয়েছিল। আমরা আগে বলেছিলাম যে ইয়াহিজুন আর তার দল পরিচালক
পরিচালক কিমের অপরাধী চক্রের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করেছে, কিন্তু তারা জানত না যে প্রতিশোধ এত দ্রুত আসবে। পরিচালক কিম জাজক আর ইউনার বাবার মৃত্যুর জন্য তাদের উপর দোষ চাপিয়ে দিল। পুলিশ প্রধানের সাথে যোগসাজশ করে তাদের সারা দেশের জন্য পলাতক হিসেবে ঘোষণা করল। সঙ্গে সঙ্গে জনমনে গুজব ছড়িয়ে পড়ল আর সবাই তা বিশ্বাস করল। কিন্তু গোয়েন্দা চি অপরাধের জায়গাটি তদন্ত করে কিছু ভুল দেখতে পেল। যদি এটা প্রতিশোধ নেওয়ার জন্য হয় তাহলে এটা একটি পরিকল্পিত অপরাধ। এটা এমনভাবে সাজানো হয়েছে যেন সবাই বুঝতে পারে পরিচালক কিমের কাছে এই মামলার জন্য একটি উপায় আছে। তিনি যখন আরও গভীরভাবে তদন্ত করতে যাচ্ছিল তখন তাকে জানানো হলো যে মামলাটি অন্য একজন নিয়েছে আর সব সূত্র বন্ধ হয়ে গেল। তিনি ইয়াহিজুন আর অন্যদের সাথে যোগাযোগ করার চেষ্টা করল, কিন্তু তারা বুঝতে পারছিল না যে তিনি বন্ধু নাকি শত্রু, তাই তারা ফোন ধরেনি। শেষ পর্যন্ত তিনি একটি মেসেজ পাঠালো, এই মামলাটি খুবই হাস্যকর। আমি মুচাং শহরের পুলিশ অফিসার চি ইনিং হিজক। আমি জানি আপনারা অপরাধী নন, আমি আপনাদের সাহায্য করতে চাই। সংইউ টেক্সট মেসেজটি দেখার পর ইয়াহিজুনকে একপাশে নিয়ে গিয়ে বলল যে যদি গোয়েন্দা চি বিশ্বাসযোগ্য হন তাহলে তাদের আর পালানোর প্রয়োজন নেই। তাদের কেবল গোয়েন্দার মাধ্যমে জনগণকে জানাতে হবে যে তারাই আসল শিকার, যাতে তাদের আর লুকিয়ে থাকতে না হয়। রাতে ইয়াহিজুন তার ঘুমন্ত বন্ধুদের দিকে তাকিয়ে একটি সিদ্ধান্ত নিল। সে একা একটি স্টেশনে গিয়ে গোয়েন্দা চি এর সাথে দেখা করল আর গুরুত্বপূর্ণ প্রমাণসহ একটি ব্যাগ মাটিতে রেখে চলে গেল। গোয়েন্দা চি তাকে অনুসরণ করতে গেল, কিন্তু তার কোনো চিহ্ন পেল না। তিনি ব্যাগটি খুলে নথিগুলো দেখল। এই সময়ে তার ফোনে একটি অডিও রেকর্ডিং এলো, যা ছিল সংসদ সদস্যের তার দত্তক ছেলেকে ফিরিয়ে দেওয়ার প্রমাণ। এই অডিওটি শোনার পর তিনি হতবাক হয়ে গেল। অন্যদিকে দীর্ঘদিন ধরে নিখোঁজ টাইচি অবশেষে উপস্থিত হল আর তিনি দেয়ালে ইয়াহিজুনের পলাতক পোস্টারগুলো দেখল। পরের দিন সকালে ল্যাবরেটরি প্রস্তুত ছিল আর ডিম্বাণু প্রতিস্থাপনের জন্য প্রস্তুত ছিল। মেয়ের জিয়ং ছোট ইয়াহিজুনের কাছে গেল আর তাকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়, কিন্তু জরুরি কাজের জন্য তিনি তাকে নিজে থেকে নিয়ে যাননি। ফলস্বরূপ যা ঘটার কথা ছিল তাই ঘটল। গাড়ি যখন মাঝপথে ছিল তখন ইয়াহিজুন হঠাৎ করে গাড়ির সামনে এসে দাঁড়াল। ছোট ইয়াহিজুন সত্য জানতে পারার পর আগে থেকেই একটি সাহায্য চাওয়ার মেসেজ পাঠিয়েছিল, যার ফলে সে সফলভাবে পালিয়ে যেতে পারে। একই সময়ে সংসদ সদস্য কিউজন একটি পরিত্যক্ত ভবনে গিয়ে একদল উত্তর কোরিয়ার খুনির সাথে দেখা করল। এই দলটি খুবই দক্ষ ছিল আর শীঘ্রই তারা ইয়াহিজুন আর তার দলের আস্তানা খুঁজে পেল, কিন্তু তারা জানত না যে গোয়েন্দা চি তাদের অনুসরণ করছে। চারপাশের পরিচিত ভবনগুলো দেখে গোয়েন্দা চি সঙ্গে সঙ্গে বুঝতে পারল যে কিছু একটা ভুল হচ্ছে। তিনি ইয়াহিজুনকে একটি মেসেজ পাঠালো আর জানালেন যে তাদের আস্তানা প্রকাশ হয়ে গেছে। মেসেজটি দেখার পর ইয়াহিজুন সঙ্গে সঙ্গে চেনুকে ফোন করল আর তাদের দ্রুত সরে যেতে বলল। অন্যদিকে পরিচালক কিম জিজ্ঞাসা করল কেন এখনো কাজ শুরু হয়নি। জিজ্ঞাসা করার পর তিনি জানতে পারলেন যে ছোট ইয়াহিজুন এখনো আসেনি। এই সময় তার এক অধীনস্থ দ্রুত ভেতরে এসে তাকে জানাল যে ছোট ইয়াহিজুনকে অপহরণ করা হয়েছে। এদিকে খবর পেয়ে মেয়ের জিয়ং দ্রুত তাদের আস্তানার দিকে ছুটল। এই সময়ে গোয়েন্দা চি তখনও ইয়াহিজুনের সাথে ফোনে কথা বলছিল। পরের মুহূর্তে গাড়িটি হঠাৎ বিস্ফোরিত হলো, কারণ মেয়ের জিয়ং গাড়িতে লাগানো বোমাটির বিস্ফোরণ ঘটায়। চেনু আর অন্যরা যখন সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখন তারা খুনিদের দ্বারা ঘেরা পড়ল। চারদিক থেকে ঘেরা অবস্থায় তাদের শুধু মরিয়া হয়ে লড়াই করার বাকি ছিল। যদিও তারা মরিয়া হয়ে প্রতিরোধ করেছিল, তবুও তারা একদল মরিয়া লোকের বিরুদ্ধে জয়লাভ করতে পারল না আর শীঘ্রই তারা খুনিদের দ্বারা কাবু হল। সংসদ সদস্য তখন চেনু এর সামনে এল। তিনি চেনুকে তার দক্ষতা দেখাতে বলল, অন্যথায় তিনি তার বন্ধুদের হত্যা করবে। তিনি তার বন্ধুদের জীবন নিয়ে হুমকি দিচ্ছে দেখে চেনু অপমানিত হয়ে কুকুরের মতো শব্দ করতে লাগল। সে হাঁটু গেড়ে বসে তার বাবাকে অন্যদের ছেড়ে দিতে অনুরোধ করল আর বলল যে সে তার ইচ্ছা পূরণ করবে। সংসদ সদস্য এটা দেখে তার দড়িগুলো খুলে দিতে বলল আর তার সামনে একটি ছুরি ছুড়ে দিল, কিন্তু চেনু সঙ্গে সঙ্গে ছুরিটি নিয়ে তার গলায় ধরল আর খুনিদের আদেশ দিল অন্যদের ছেড়ে দিতে। সংসদ সদস্য তার লোকদের অসহায় দেখে খুনিদের তাদের ছেড়ে দিতে বলল। তবে যখন সে প্রতিশোধ নিতে যাচ্ছিল তখন হঠাৎ উপস্থিত হওয়া মেয়ের জিয়ং তাকে গুলি করল। এমনকি সংসদ সদস্যকেও তিনি ছেড়ে দেননি। এই সময়ে ইয়াহিজুনও অবশেষে ছোট ইয়াহিজুনকে নিয়ে ফিরে আসে। এরপর মেয়ের জিয়ং তার অধীনস্থদের গুদাম জুড়ে পেট্রোল ছিটিয়ে দিতে বলল আর সবার ঘৃণাপূর্ণ দৃষ্টির মধ্যে পুরো গুদামে আগুন ধরিয়ে দিল। সম্ভবত তার মনে এটি ছোট ইয়াহিজুনকে এই দুঃখ থেকে মুক্তি দেওয়ার একমাত্র উপায় ছিল। ইয়াহিজুন আর তার দল তার মামার সাহায্যে সফলভাবে গুদাম থেকে পালিয়ে গেল, কিন্তু চেনু আর কখনো জেগে ওঠেনি। তারা চিকিৎসক পার্কের কাছে গেল আর তার কাছ থেকে প্রচুর সরঞ্জাম পেল, যা তাদের চূড়ান্ত যুদ্ধের জন্য
জন্য প্রস্তুত করে। একই সময়ে সংসদ সদস্য কিউজন এর মৃত্যুর খবর রাষ্ট্রপতি চেনু এর কাছে পৌঁছায়। তিনি পরিচালক কিমের গোপনীয়তা বজায় রাখার ক্ষমতা নিয়ে সন্দেহ করতে লাগল, কারণ উচ্চ পদে থাকা একজন ব্যক্তির জন্য সবচেয়ে ভয় হলো জন্মত। পরিচালক কিম বলল যে তাকে চিন্তা করতে হবে না, তিনি সবকিছুর ব্যবস্থা করবে, আর এটি প্রথম দৃশ্যের দিকে নিয়ে গেল। সব সদস্য একই সময়ে একটি ফেরত দেওয়ার ইমেইল পেল। মাত্র একদিনের মধ্যে ফেরতের হার 96 পৌঁছে গেল, কারণ তিনি জানত যে এই লোকদের জন্য সম্মান সন্তান পালনের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু তখনও দুটি দম্পতি দ্বিধায় ছিল, তাই তিনি মেয়ের জেয়ংকে শেষ 4G এর তালিকাটি দিতে বলল, যাতে তিনি নিজে গিয়ে এটি শেষ করতে পারে। এই সময়ে ইয়াহিজুন আর তার দলও চুপিসারে হাসপাতালের বাইরের দিকে চলে গেল। দূরবীন দিয়ে তারা পাহারাদারদের অবস্থা পর্যবেক্ষণ করল। টাইচি একজন লোককে পিছন থেকে আক্রমণ করে ভূপাতিত করল আর সফলভাবে সংস্থার সদস্যদের মোবাইল ফোনটি নিয়ে নিল। এরপর সে উপরের তলায় চলে গেল আর মূল ব্যক্তিকে হত্যা করার জন্য প্রস্তুত হলো। কিন্তু মেয়ের জেয়ং অনেক আগে থেকেই সেখানে লুকিয়েছিল। একটি সংক্ষিপ্ত লড়াইয়ের পর টাইচি সঙ্গে সঙ্গে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল, কারণ তার এই অভিযানের উদ্দেশ্য পূরণ হয়ে গেছে। তাদের আস্তানায় ফিরে আসার পর সে মোবাইল ফোনটি জিসোককে দিল, আর সে শীঘ্রই সংস্থার ব্যাকএন্ড সিস্টেমে প্রবেশ করল আর সফলভাবে ফেরতের তারিখ জানতে পারে। ইয়াহিজুন টাইচিকে জিজ্ঞেস করল যে এর আগে কোনো সংস্থা এমন ফেরত দেওয়ার উদাহরণ তৈরি করেছিল কিনা। টাইচি জানাল যে এমনটা কখনো হয়নি, কারণ সবসময় বাবা মায়ের পক্ষ থেকে ফেরত দেওয়ার আবেদন করা হতো, কারণ এতে প্রচুর টাকা জড়িত ছিল। পরের দিন পরিচালক কিম নিজে মঞ্চে এল। দাওহিয়ন একটি প্রশিক্ষণ দুর্ঘটনায় চিরতরে পঙ্গু হয়ে যাওয়ায় তিনি আর কখনো বেসবল খেলতে পারে না। তাই পরিচালক জিন একটি ভিন্ন পন্থা অবলম্বন করে অযথা টাকা খরচ করে চিকিৎসা করানোর চেয়ে বরং যত দ্রুত সম্ভব তাকে ফেরত দেওয়া এবং নতুন করে একটি নিখুঁত সন্তান নেওয়া। এই কথাটি দাওহিয়নের পালক মায়ের মানসিক প্রতিরোধ ভেঙে দেয়। এরপর তিনি এনজুর বাবা মায়ের সাথে দেখা করে তাদের মেয়ে একটি মারাত্মক রোগে ভুগছে এবং ডাক্তাররা তাদের জানায় যে তার অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে। একমাত্র জীবন রক্ষাকারী ওষুধের প্রতি ডোজের দাম প্রায় 1 বিলিয়ন কোরিয়ান ওন। কিন্তু তারা জানে না যে এই পুরো কথোপকথন ইয়াহান আর তার বন্ধুরা আড়ি পেতে শুনছে। একটি মহিলার মোবাইলের মাধ্যমে তারা সফলভাবে তার বাড়িতে পৌঁছায় আর দেখে যে অতীতে যে সমস্ত শিশুদের ফেরত দেওয়া হয়েছিল তাদের পরিণতি কি হয়। এই ভয়াবহ পরিণতি দেখে তারাও হতবাক হয়ে যায়। পরদিন ক্লিয়ারিং প্ল্যান আনুষ্ঠানিকভাবে শুরু হয়। পালক বাবা মায়েরা একটি গ্রীষ্মকালীন ক্যাম্পের অজুহাতে শিশুদের গন্তব্যে নিয়ে যায় আর তাদের মোবাইল ফোন নিয়ে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। ইয়াহান এনজুর ছদ্মবেশে সফলভাবে ক্যাম্পে ঢুকে পড়ে। যখন তিনি কেক নিতে যান আর পরিচালক জিনকে গুলি করে মারার জন্য প্রস্তুত হন, হঠাৎ করেই তিনি তার দিকে ফিরে তাকান। ইয়াহান যখন আবার জ্ঞান ফিরে পান, তিনি শুনতে পান পরিচালক জিন খেলার ঘোষণা দিচ্ছে। একই সময়ে সমস্ত পালক বাবা মায়েরা তাদের পিস্তল বের করে। শিশুরা যখন হতবুদ্ধি হয়ে পড়ে তখন আবার পরিচালক জিনের কণ্ঠস্বর ভেসে আসে। অন্যদিকে ছোট ইয়াহান প্রেসিডেন্টের স্ত্রীর কাছে গিয়ে সত্য প্রকাশ করে যে তিনি গর্ভবতী নন। পরিচালক জিন প্রথম থেকেই ছোট ইয়াহানের ডিম্বাণু ব্যবহার করে শিশু তৈরি করতে চান না, বরং তিনি নিজের ডিম্বাণু ব্যবহার করতে চান। তিনি আরও বলে যে ল্যাবে তার নিজের হাজার হাজার ডিম্বাণু রয়েছে, যা জিনগতভাবে উন্নত পুরুষদের শুক্রাণুর সাথে মিশিয়ে নিখুঁত শিশু তৈরি করা হয়। যারা অযোগ্য প্রমাণিত হয় তাদের বাতিল করে আবার নতুন করে তৈরি করা হয়। এই চক্র অবিরাম চলতে থাকে। তখনই প্রেসিডেন্টের স্ত্রী বুঝতে পারে যে তারা নিজেদের সন্তানের পরিবর্তে পরিচালক জিনের সন্তান কিনেছে। কেউ একজন প্রথম গুলি চালাতেই একের পর এক গুলির শব্দ শোনা যেতে থাকে। এই সুযোগে ইয়াহান একজন সদস্যের কাছ থেকে পিস্তল কেড়ে নিয়ে তাকে জিম্মি করে, কিন্তু পরিচালক জিন ততক্ষণে উন্নত হয়ে ওঠে। ইয়াহানের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। ঠিক সেই সময় জিসোক আর তার বন্ধুরা তাকে সাহায্য করার জন্য সেখানে আসে। এত বন্দুকের মুখের সামনে তারা একে একে গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায়। এর চেয়েও খারাপ ঘটনা হলো তার চাচাকেও ধরে আনা হয় বন্ধুদেরকে নির্যাতন থেকে বাঁচাতে। ইয়াহান আড়াল থেকে বেরিয়ে এসে পরিচালক জিনের সামনে দাঁড়ায়। যখন পরিচালক জিন ট্রিগার টানার জন্য প্রস্তুতি নেয় তখন তার সারা শরীরে অসংখ্য লাল বিন্দুর আলো দেখা যায়। পর মুহূর্তেই স্পেশাল ফোর্সের সদস্যরা পুরো জায়গাটি ঘিরে ফেলে। আতঙ্কিত পরিচালক জিন একজন পরিচালককে ফোন করে, কিন্তু তার কাছ থেকে শুধু ঠাট্টা তামাশাই শোনে, কারণ তিনি প্রেসিডেন্টের স্ত্রীর কাছ থেকে আগেই নির্দেশ পেয়েছিল। তাই তিনি এত নির্বিকার থাকে। মেয়ের জং বুঝতে পারে যে আজ তিনি আর বাঁচবে না। তাই পরিচালক জিনকে পালানোর সুযোগ দেওয়ার জন্য তিনি তার সামনে এসে দাঁড়ান। যুদ্ধকালীন পরিস্থিতি থেকে পালিয়ে আসা পরিচালক জিন আবার প্রেসিডেন্টের স্ত্রীকে ফোন করে, কিন্তু তার জবাবে তিনি ভয়ে জমে যান। হতাশ হয়ে পরিচালক জিন জেনেটিক ল্যাবে গিয়ে নিখুঁত জিন নিয়ে যেতে চান, কিন্তু ইয়াহান
রাহানও সেখানে তাকে খুঁজে বের করে এই শয়তানের মতো মায়ের মুখোমুখি হয়ে তিনি দুঃখিত হন যে তিনি এর আগে তার ওপর আশা রেখেছিল। তিনি বন্দুক তুলে পরিচালক জিনকে তাক করে কিন্তু তাকে হত্যা করার সিদ্ধান্ত নেন না। তিনি এই শয়তানকে আইনের হাতে তুলে দিতে চান। তবে তিনি চলে যাওয়ার পর পরিচালক জিন নিজে থেকেই নিজের জীবনের ইতি টানার সিদ্ধান্ত নেন। গল্পের শেষে নেনা তার প্রিয় গান গাওয়ার পেশা বেছে নেয় আর তারা আবার সেই শোকতে ফিরে আসে যেখানে তারা প্রথমে দেখা করে, শুধু এবার একজন কম। এখানে ড্রামাটি শেষ হয়।